স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। শ্রমিক অবরোধে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বকেয়া বেতন ভাতার দাবিতে সকাল 8:30টার দিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো টেক্সটাইলের শ্রমিক ও কারখানার কর্মকর্তারা। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমঝোতায় পৌঁছায়। 19 সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন এবং 10 তারিখের মধ্যে প্রতি মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আশ্বাস পেয়ে শ্রমিকরাও সড়ক অবরোধ তুলে নেয়। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে 19টি পোশাক কারখানা। সকালে 2 কারখানার শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। গাজীপুরের চক্রবর্তী এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তার সাথে টেলিফোন এখন আমরা যোগাযোগ করার চেষ্টা করব। জাহাঙ্গীর, গাজীপুরের পোশাক কারখানার পরিস্থিতি কি? বেক্সিমকোর শ্রমিকরা কখন সড়ক অবরোধ তুলে নেয়? জি তোসিয়া, সকাল 8:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো টেক্সটাইল এর শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। অবরোধ করে রাখার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কারখানা কর্তৃপক্ষ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আসলে শ্রমিকদের সাথে কথা বলে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে আনা হয়। প্রায় এ কারণে কিন্তু প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এবং 2 ঘন্টা পর কারখানা ঘেটে নিয়ে আসা হয় শ্রমিকদের এবং কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন এই মাসের 19 তারিখে আসলে বকেয়া বেতন, 1 মাসের বকেয়া বেতন এবং পরবর্তী যে বেতনগুলো রয়েছে সেগুলো প্রতি মাসের 10 তারিখে দেওয়ার প্রতিশ্রুতি দিলে কারখানা শ্রমিকরা শান্ত হয় এবং শান্ত হয়ে এখন কিন্তু যে সমস্ত শ্রমিকরা আন্দোলন করেছিল সেই শ্রমিকরা কিন্তু বাসায় ফিরে গেছে। কারখানা কর্তৃপক্ষ তাদের ছুটি দিয়েছে। এছাড়াও কিন্তু আমরা আরো জানতে পেরেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় নাগরা টেক্সটাইলের শ্রমিকরা কারখানা মহাসড়ক অবরোধ করে রাখে। পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা কিন্তু মহাসড়ক অবরোধ করে রেখেছিল প্রায় ঘন্টাখানেক। এখন কিন্তু ওই কারখানার শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কারখানার সামনে অবস্থান করছে এবং কারখানা গুলো রাস্তাগুলো আসলে সচল করে রাখা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন কারখানা ঘেটে কিন্তু সেনাবাহিনী, র্যাব এবং বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন যাতে কোনো নিরাপত্তার বিঘ্নিত না ঘটে। তৌসিয়া। সহকর্মী জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন গাজীপুরের পরিস্থিতি। নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণের দাবিতে বরগুনায় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরগুনা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সরা এ কর্মসূচি পালন করে। সকাল 10টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল বের করে তারা। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নার্সরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে বদলি করা হয়েছে, কিন্তু অন্য দাবিগুলো এখনও মানা হয়নি। এ সময় সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার দাবি জানান তারা। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজধানী সহ দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দুপুর 2:30টায় শুরু হবে গণসমাবেশ। এরই মধ্যে সেখানে নেতাকর্মীরা সমবেত হতে শুরু করেছেন। নয়াপল্টনে আছেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। প্লাবনী, গণসমাবেশে প্রধান অতিথি কে থাকবেন আর অন্যান্য নেতাদের মধ্যে কারা বক্তব্য রাখবেন জানতে পেরেছেন কি? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে আসলে বিএনপির এই গণসমাবেশের আয়োজন এবং এই গণসমাবেশ শুরু হবে দুপুর 2:30টায়। কিন্তু সকাল থেকে আসলে নেতাকর্মীরা নয়াপল্টনে অবস্থান নিতে শুরু করেছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন। এবং আপনি যেটা জানতে চেয়েছিলেন যে বক্তব্য রাখবেন কারা, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে দুপুর
2:30টায় এই সমাবেশ শুরু হবে, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও কেন্দ্রীয় নেতারা কিন্তু আসলে এখানে উপস্থিত থাকবেন এবং এই গণসমাবেশ বিএনপির নেতাকর্মীরা মনে করছেন যে তারা স্মরণকালের সবচেয়ে বড় আসলে একটি সমাবেশ হতে যাচ্ছে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাড়াও আসলে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতাকর্মীরা নয়াপল্টনে কিন্তু আসলে জড়ো হতে শুরু করেছেন। আমরা কিন্তু আসার সময় দেখেছি বাসে করে বা ট্রেনে করে, ট্রেনের ওপরেও কিন্তু আসলে নেতাকর্মীরা আসছিলেন। তাদের কাছ থেকে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন, তারা আসলে কি জন্য এই সমাবেশে যোগ দিতে আসছেন বা কেন এই সমাবেশে তাদের আসলে কোনো চাওয়া আছে কিনা। তারা আমাদেরকে যেটা আসলে এই মুহূর্ত পর্যন্ত জানিয়েছেন যে সমাবেশে তারা জানতে চাচ্ছেন, তারা সমাবেশে আসবেন কারণ তারা মনে করছেন যে এখান থেকে আসলে নতুন কোনো বার্তা আসবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তো এখান থেকে নতুন কোনো বার্তা দেবেন। তাছাড়াও আসলে এই যে সমাবেশটি সারা দেশে কিন্তু আসলে শোভাযাত্রা সহ বিভিন্ন ধরনের যে র্যালি হচ্ছে সেখানেও কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে। আমি আপনাদের একটু দেখাতে চাই যে আসলে কি পরিমাণ লোক এখানে হয়েছেন। নয়াপল্টনের রাস্তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে দুই পাশের রাস্তায় কিন্তু এখন এই 12টার সময় আসলে দুই পাশের রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে এবং নেতাকর্মীরা আশা করছেন যে এখানে তাদের এর আগে যত সমাবেশ হয়েছে সব থেকে বেশি সমাগম তারা এখানে আশা করছেন। এখানে আসলে 2:30টার সময় এই সমাবেশ শুরু হলেও তারা মনে করছেন যে এই সমাবেশের থেকে তারা নতুন বার্তা পাবেন এবং তাদের দলের যে চেয়ারম্যান রয়েছেন ভারপ্রাপ্ত তারেক রহমান আছেন, তিনি নতুন বার্তা দেবেন এবং সেই বার্তা অনুযায়ী আসলে তারা নতুন উদ্যমে কাজ শুরু। সহকর্মী সঞ্জিদা প্লাবনী জানাচ্ছিলেন রাজধানীর নয়াপল্টন থেকে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর থানার ট্যাংরা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 1-এর সদস্যরা। র্যাব জানায় গত 6 আগস্ট দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে কাশিমপুর কারাগার থেকে অন্যান্য কারাবন্দীদের সাথে কামাল হোসেন পালিয়ে যায়। এই ঘটনার পর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফুর রহমান একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব 1 বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংরা বাজারে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর কামালকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের নানা দিক ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন আলোকচিত্রীরা। সে সময়ের কিছু আলোকচিত্র নিয়ে রাজধানীর পান্থপথের দৃক পাঠ ভবনে চলছে প্রদর্শনী, যার নাম দেয়া হয়েছে বুক পেতেছি গুলি কর। এটি চলবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি দেয়ালে বিভীষিকাময় সে সময়ের স্মৃতির চিত্র জ্বলজ্বল করছে। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের নৃশংস হামলা, হত্যা, ধ্বংসযজ্ঞ কোনো কিছুই বাদ পড়েনি। ছবিগুলো যে কাউকে ফিরিয়ে নিয়ে যাবে জুলাইয়ের সেই উত্তাল সময়ে। ছবিতে ধরা দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের নানা মুহূর্ত, যা পরিণত হয়েছে প্রতিবাদী আখ্যানে। আন্দোলনে যে লাখো ছাত্র জনতা ঘর থেকে মাঠে নেমে এসেছে, স্বৈরাচারের পতনে জীবন বাজি রেখেছেন, তাও ফুটে উঠেছে। নিরীহ মানুষের ওপর গুলি চালানোর মতো বর্বর পুলিশি অ্যাকশনের চিত্রও স্পষ্ট। এটা আসলে মনে হয় পরবর্তী জেনারেশন যারা আসছে তাদের কাছে এই ছবিগুলো আসলে অনেক কিছু ম্যাটার করে। খারাপ লাগতেছে এসে ফুটেজ, অনেক ছবি দেখার পরে আরো বেশি ইমোশনাল লাগতেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত নানা মুহূর্তের ছবি নিয়ে দৃকের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুক পেতেছি গুলিকর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর পান্থপথে দৃক পাঠ ভবনে গত 6 সেপ্টেম্বর শুরু হয় এই আয়োজন। চেষ্টা করেছি এই গল্পটা যখন দেখবে দর্শক, যাতে সে পুরো জার্নিটা পায়। গণ আন্দোলনের এই 1 মাসের যে অভিজ্ঞতাটা, সেটাই এই প্রদর্শনীতে তুলে আনা হয়েছে। আমাদের সরকার তো সারাক্ষণই অস্বীকার করে এটা হয়নি। এই জিনিসগুলি, এই দলিলগুলি দেয়ালে থাকার কারণে তাদেরকে কিন্তু
চোখে আঙুল দিয়ে বলা যায় আসলেই হয়েছিল। আলোকচিত্র প্রদর্শনীতে ৪১ জন আলোকচিত্রীর জুলাই গণ অভ্যুত্থানের ১৩৫টি আলোকচিত্র এবং ৯টি ভিডিও স্ক্রিন গ্র্যাব প্রদর্শিত হচ্ছে। ভয়ানক সে সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলেছিলেন আলোকচিত্রীরা। যে ধরনের অভিজ্ঞতা হলো এবার, এই অভিজ্ঞতাটা আসলে মানে আমার গত ১০-১২ বছরের কেরিয়ার এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি। এটা আসলে অনেক দিনই আমাদের সহকর্মী যারা এটাই কাভার করেছেন ওদের অনেক দিন ধরে একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে হবে আমার কাছে মনে হয়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। এরপর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে ৩০-৩৫ জন জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন। প্রায় ৫ ঘন্টা ধরে চলে বৈঠক। আজ আবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা। এছাড়া আজ সিবিআইয়ের মামলায় তাদের প্রতিবেদন দেবে। গেল ৯ আগস্ট আরজি কর হাসপাতালের এক ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় কলকাতা ছাড়াও পুরো পশ্চিমবঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। সোমবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভুল এবং অগ্রহণযোগ্য তথ্য দিয়েছেন খামেনি। এর আগে সোমবার ইরানের রাজধানী তেহরানে ধর্মীয় নেতাদের সমাবেশে বক্তব্য দেন খামেনি। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেন। এসব দেশের মুসলমানদের প্রতি যদি ইরান অমনোযোগী হয়ে পড়ে তাহলে নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করা উচিত নয় বলেও মন্তব্য করেন খামেনি। খেলার খবর। নতুন ফরম্যাটে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আজ। এবারের আসরে খেলবে ৩৬টি দল। প্রথম দিনই হবে ৬টি ম্যাচ। আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। চ্যাম্পিয়ন্স লিগকে আরও আকর্ষণীয় ও অর্থবহ করতে এবার দলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ফরম্যাটও বদলানো হয়েছে। আগে ৩২টি দল নিয়ে ৮টি গ্রুপে ভাগ হয়ে খেললেও এবার খেলবে ৩৬টি দল। থাকছে না কোনো গ্রুপ পর্ব, খেলা হবে রাউন্ড রবিন ফরম্যাটে। প্রথম রাউন্ডে প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে ভিন্ন ৮ দলের বিপক্ষে। প্রতিপক্ষ বাছাইয়ে ৯টি করে দল নিয়ে 4টি গ্রুপ তৈরি করা হয়। বিশেষায়িত সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি গ্রুপ থেকে নেওয়া হয় 2টি দল। একই দেশের 2টি ক্লাব প্রথম পর্বে পরস্পরের বিপক্ষে খেলবে না এবং একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ 2টি ক্লাবের বিপক্ষে খেলবে। ৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 8 দল সরাসরি শেষ 16 টিকিট পাবে। বাকি 8টি নির্বাচন হবে প্লে অফ খেলার মাধ্যমে। 2025 সালের 31 মে হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এবারের আসরের প্রথম দিনে মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে সফল আর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ জার্মানির স্টুটগার্ট। আরেক ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে 2 দল মুখোমুখি হয়েছে 4 বার। প্রত্যেকে জিতেছে 2টি করে ম্যাচ। এছাড়া জার্মানির বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগ্রেব আর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা খেলবে সুইস ক্লাব ইয়াং বয়েজের সাথে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। এরপর নিউজ আপডেট দেখবেন দুপুর 2টায়। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।